বাংলা সাহিত্যে আমরা যেরকম ভাবে যুগ বিভাগ করি, সেই যুগ বিভাগের মধ্যে একটি বিভাগে আমরা রবীন্দ্র যুগকে রাখি। রবীন্দ্রনাথের যুগ এক বিশাল ব্যাপ্তির যুগ। বিভিন্ন সময় বিভিন্ন যুগে রবীন্দ্রনাথের লেখনী তথা সাহিত্যের এক নানা রকমের পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। তার পিছনে সমাজ, রাজনীতি, তার পারিবারিক, তার মানসিক অবস্থা বিভিন্ন বিষয়ে প্রভাবিত করে। তবে রবীন্দ্রনাথের সেরা যুগ যদি কোনো অংশটিকে বলতে হয়, তাহলে বলতে হবে যে ঊনবিংশ শতকের শেষ থেকে বিংশ শতাব্দীর প্রথম এবং দ্বিতীয় ভাগ, এই সময়কালটায় রবীন্দ্রনাথের যে লেখনীগুলি আমরা পাচ্ছি সেগুলি সত্যি অসম্ভব সুন্দর। বলা যেতে পারে রবীন্দ্রনাথ এই সময় তার সাহিত্যের মধ্য লোকে বিচরণ করছেন, যে কারণে তার হাত দিয়ে এমন সব কবিতা, এমন সব লেখনী প্রকাশিত হচ্ছে, সেগুলি একাধারে যেরকম আধুনিক, সেই রকমই অন্য ধারে মানুষের মনের অনেকখানি গভীরে প্রবেশ করতে পারে। সাহিত্যের পথের আজকের পর্বে থাকবে রবীন্দ্রনাথের 20-এর দশকের সাহিত্যগুলি মূলত কি ছিল এবং কিভাবে তার প্রভাব, বিভিন্ন প্রভাবে এই সাহিত্যগুলি প্রভাবিত হয়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে ওই সময়কালে বাংলা সাহিত্য কিভাবে রবীন্দ্রনাথের প্রভাবে প্রভাবিত হচ্ছে, সেই বিষয়েও খানিকটা আলোচনা এই পর্বে থাকবে। তাই শেষ অবধি দেখার অনুরোধ রইল। আধুনিক বাংলা সাহিত্যের বিংশ শতাব্দীর প্রথম ভাগকে রবীন্দ্রনাথ প্রভাবিত যুগ বলা হয়ে থাকে, কিন্তু ঊনবিংশ শতকের শেষ থেকেই মূলত রবীন্দ্র প্রতিভা সাহিত্যের ধারায় এক অন্যতম মহিমা লাভ করতে শুরু করে। বিংশ শতাব্দীতে এসে রবীন্দ্রনাথ যবে থেকে নোবেল, তিনি যেই সময় নোবেল পাচ্ছেন, সেই সময়কালটা এবং তার আশেপাশের সময়কালটায় রবীন্দ্রনাথের সাহিত্য প্রতিভা একদম, আমি এর আগেই যেটা বললাম, প্রায় মধ্য লোকে, মধ্য গগনে বিচরণ করছে, যে কারণে তার হাত থেকে অসামান্য কিছু বাংলা সাহিত্যের সৃষ্টি আমরা দেখতে পাই। এই যে সময়কালটা বা রবীন্দ্রনাথ এই সময় যে জাতীয় বিষয়গুলি লিখছেন বা এতখানি নাম ফেটে পড়ছে এই সময়কালটার, তার পিছনে ছিল বেশ কিছু সামাজিক এবং রাজনৈতিক প্রভাব বা অবস্থান। ঊনবিংশ শতাব্দীর পর্যন্ত আমরা রবীন্দ্র সাহিত্যের যে রূপ দেখি, ঊনবিংশ শতকের শেষের দিকে এবং বিংশ শতাব্দীর থেকেই আমরা তার এক অদ্ভুত পরিবর্তন দেখতে পাই। কেন না, এই সময়কালটাতে আমরা দেখতে পাচ্ছি বিশেষ কিছু ঘটনা ঘটছে। কিরকম না, বঙ্গভঙ্গের প্রস্তাব আসছে। 1905 থেকে 10 সাল পর্যন্ত বঙ্গভঙ্গ এবং বয়কট আন্দোলন চলছে। 1907 সালে নানা রকমের সন্ত্রাসবাদী আন্দোলন লক্ষ্য করা যাচ্ছে। 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পাচ্ছেন। 1914-তে প্রথম মহাযুদ্ধের সূচনা হচ্ছে। 1919-এ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড থেকে এক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এক পট পরিবর্তন ঘটছে। তাছাড়া মহাত্মা গান্ধীর অবস্থান ইত্যাদি নানা রকমের ঘটনা রবীন্দ্রনাথকে প্রভাবিত করেছিল। শুধু তাই নয়, এই সময়কালটায় তিনি অনেকবার বিদেশে গমন করছেন এবং বিদেশে যাওয়ার কারণে তার মনের মধ্যে অন্য দেশের যে বিষয়বস্তু, তার এক পরিব্যক্তি ঘটছে, যে কারণে ইত্যাদি নানা রকমের জটিল সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক, সাংস্কৃতিক পটভূমি রবীন্দ্রনাথের এই সময়ের সাহিত্যগুলিকে মূলত চালিত করেছিল। যার কারণেই রবীন্দ্র সাহিত্য এবং রবীন্দ্রনাথের নিজস্ব বিকাশ ধীরে ধীরে এক শীর্ষ সীমায় পৌঁছাচ্ছে। যাই হোক, এই সময়কালে মোটামুটি রবীন্দ্রনাথ যা রচনা করছেন সেগুলোই তাকে যেন চিরজীবী করে রেখেছে। তা সেই সময়ের পাঠকদেরও যেভাবে প্রভাবিত করেছিল, আজকের দিনেও আমরা ভীষণভাবে তার থেকে প্রভাবিত হই। যাই হোক, এই সময় রবীন্দ্রনাথ আবার তার পুরনো রোমান্টিক ধারায় কবিতার ক্ষেত্রে ফেরত চলে যাচ্ছেন। তার যে কাজ সেটা মোটামুটি ভাবে ঐশ্বর্য পর্ব থেকেই শুরু হয়ে গিয়েছিল। এই সময় তিনি কথা, কাহিনী, খনিকা, শিশুর মতো বেশ কিছু কাব্যগ্রন্থ প্রকাশ করছেন, যেখানে ভারতবর্ষের পুরাণ, ইতিহাস ইত্যাদি যেরম ভাবে ফুটে উঠছে, সেরম ভাবে মানুষের জীবনের গভীর তত্ত্ব
সত্য কথা, জীবনের যে ফিলোসফি বা দর্শন, সেটিও একাংশে আমরা লক্ষ্য করতে পারছি। জীবনকে ভালোবাসার কথা ফুটে উঠছে এই সময়। এই অসামান্য রোমান্টিক আধ্যাত্মিকতার যথার্থ প্রস্ফুটন ঘটছে মূলত গীতাঞ্জলি পর্বে, এবং তার সর্বশেষ যে পরিপক্ক অবস্থান, এই অবস্থার মানে এই যে ধরনটার রবীন্দ্রনাথের, সেটা আমরা লক্ষ্য করতে পারছি তার বলাকা পর্বে, যেখানে রবীন্দ্রনাথের এক প্রৌঢ় বয়সের দীপ্তি এবং সৌন্দর্য এবং জীবন বোধের কথা আমরা লক্ষ্য করতে পারছি। এই সময়কালটাতে রবীন্দ্র প্রভাবিত বেশ কিছু কবিদের দেখতে পাওয়া যাচ্ছে, যারা রবীন্দ্রনাথের প্রভাবকে নিয়েই তাদের কাব্য রচনা করছেন। আবার ঠিক এই সময় বাংলা সাহিত্যের আরো একটি পট পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। বিংশ শতাব্দীতেই প্রথম আধুনিক কবিতার এই যে ভাবধারা, সেটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। মহিতলাল মজুমদার থেকে কাজী নজরুল ইসলাম, এমনকি জসিমউদ্দিনের হাতে আমরা এক অন্য ধারার কবিতা পাচ্ছি, যেটাকে আমরা বলতে পারি আধুনিক কবিতার প্রথম এক প্রথম পদচারণা শুরু হচ্ছে। এই রবীন্দ্রনাথ যখন এতখানি মধ্যলোকে রয়েছেন, তার এতখানি আলো আমরা সাহিত্যে দেখতে পাচ্ছি, ঠিক পাশাপাশি ওই নতুন ভাবধারার শুরুও কিন্তু এই সময় থেকেই দেখতে পাওয়া যাচ্ছে। সেটা রবীন্দ্রনাথের প্রভাবেই হচ্ছে এমন কথাও হয়তো ঠিক খানিকটা, আবার খানিকটা এরকমই যে রবীন্দ্রনাথ থেকে অনেকে বেরিয়েও আসতে চেয়েছিলেন। কেবল যে কাব্য সাহিত্যেই এই পট পরিবর্তন মানে বাংলা সাহিত্যের লক্ষ্য করা যাচ্ছে তাই নয়, এই সময় কথা সাহিত্যের ক্ষেত্রেও কিন্তু আমরা এই বিষয়টি লক্ষ্য করতে পারি। রবীন্দ্রনাথ 20 শতকে বিখ্যাত উপন্যাস লিখছেন, যার নাম চোখের বালি, যেটি 1903 সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হচ্ছে। চোখের বালি রবীন্দ্রনাথের এক নতুন ধারার রচনা, যার পরবর্তীকালে সবুজপত্র পত্রিকায় প্রকাশিত বেশ কিছু গল্পের মধ্যে এই সময়ের যে মানসিকতা, তার একটি পরিপূর্ণ বিকাশ আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, চোখের বালি যখন প্রকাশিত হচ্ছে, তখন রবীন্দ্রনাথ দেখাচ্ছেন যে কেবলমাত্র মানুষের গল্প বললেই হবে না, বঙ্কিমচন্দ্রের মতো ত্রিকোণ প্রেমের কথাই শেষ নয়, মানুষের মনের কারখানার যে মনোবিশ্লেষণ, এই বিষয়টাও আমাদের বাংলা সাহিত্যে প্রয়োজন, যেটা রবীন্দ্রনাথই প্রথম নিয়ে আসছেন, যার পদানুসরণ করে তার পরবর্তীকালে যে সমস্ত উপন্যাস বা কথা সাহিত্যগুলি লেখা হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মনোবিশ্লেষণ, অর্থাৎ যে মানুষের যে সাইকোলজি, এইটা খুব বেশি প্রাধান্য পেতে চলেছে। তাই বাঙালির চিন্তাধারায় এক বৃহত্তম পরিবর্তন ঘটাচ্ছে এই চোখের বালির মতো উপন্যাস। আচ্ছা, এছাড়া আমরা দেখতে পাই লেখক চরিত্রের যে জটিলতা সেটা দেখাচ্ছেন, সেটাও কিন্তু একদম নতুন। কেবল চরিত্রের জটিলতাই নয়, তিনি দেখাচ্ছেন যে চরিত্রের জটিলতাগুলি কেন আসে, তার পিছনে রাজনৈতিক বা সামাজিক কারণ একটি বৃহত্তর কারণ, এবং সেই তাগিদেই তিনি তিনি লিখছেন আরো কতগুলি বিখ্যাত রাজনৈতিক প্রেক্ষাপট ধর্মী উপন্যাস, যেমন ঘরে বাইরে, গোরা, 4 অধ্যায়, যুগধর্ম নরনারীর জীবনকে কিভাবে যে প্রভাবিত করে তার চরম দৃষ্টান্ত এই উপন্যাসগুলি। এই সময় তিনি আরো এক ধরনের উপন্যাস লিখছেন, যে যুগধর্ম এবং যুগধর্ম এবং আধুনিকতা বাংলা সাহিত্যে প্রয়োজন, এইরকম জিনিসটা যখন প্রবল ভাবে ওই সময় প্রভাব ফেলছিল আমাদের বাংলা সাহিত্যের ক্ষেত্রে, তখন খানিকটা বিচলিত হয়েই রবীন্দ্রনাথ কিছু মিস্টিক এবং রোমান্টিক ধর্মী উপন্যাসে ফিরে যেতে চাইলেন, যে কারণে চতুরঙ্গ এবং শেষের কবিতার মতো উপন্যাস তৈরি হচ্ছে। কিন্তু আমরা মোটামুটি ভাবে অনেকেই জানি যে মূলত তিনি ওই সময়ের যে একটি আন্দোলন তৈরি হয়েছিল তার বিপক্ষে যাওয়ার, তার যোগ্য জবাব দেওয়ার জন্যই এমন ধরনের উপন্যাস লিখেছিলেন। কিন্তু ঘরে বাইরে, গোরা এবং চতুরঙ্গ আর অপরদিকে শেষের কবিতার মধ্যে যে মানসিকতা, তার অনেকখানি প্রভেদ রয়েছে, যেন খানিকটা যোগ্য জবাব দেওয়ার জন্যই রবীন্দ্রনাথ এই উপন্যাসগুলি লিখেছিলেন। তবে তার কাব্য সাহিত্য যেভাবে মানুষের ওপর প্রভাব ফেলেছিল, সাধারণ মানুষের ওপর, উপন্যাসগুলি সেই সময় অতখানি
প্রভাব ফেলতে পারেনি সাধারণ জনসাধারণ বা সাধারণ পাঠকদের কাছে। তার বদলে কেন না, তার কারণ হচ্ছে যে ধরনের আদর্শবাদ, যে ধরনের রোমান্টিকতা, সূক্ষ্ম অনুভূতি, তত্ত্বের গভীরতা তিনি তার উপন্যাসের মধ্যে এনেছিলেন, তা সেই সময়ের পাঠকরা হয়তো তখন অতটা গ্রহণ করতে পারেনি। পরবর্তীকালে গিয়ে দেখা গেছে যে উপন্যাসগুলির মাহাত্ম্য কতটা, বরং সেই সময় সাধারণ মানুষের কাছে তখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মানুষ এসে গিয়েছেন, যারা একদম সাধারণ ভাষায় কথা সাহিত্য এনে দিচ্ছেন তাদের কাছে, যে কারণে সেটি আরো বেশি গ্রহণযোগ্য হয়ে উঠছে। এক্ষেত্রেই বলতে হয় এই সময় বাংলা সাহিত্যের আরো একটি পথ আমরা দেখতে পাচ্ছি। একদিকে প্রভাত কুমার, শরৎচন্দ্রের মতো বেশ কিছু কথা সাহিত্যিক জনসাধারণের জন্য যেন কথা সাহিত্য লিখছেন, যেগুলি সাদরে তারা গ্রহণ করছেন। সেই রকমই তারাশঙ্কর, বিভূতিভূষণের মতো বিখ্যাত কথা সাহিত্যিকদের মানে উত্তরণ ঘটছে বাংলা সাহিত্যে এই সময়ে, যারা একদম নতুন নতুন বেশ কিছু পথ প্রদর্শন করছেন, পাঠককুলের কাছে পথ প্রদর্শন করাচ্ছেন বা পথ নির্মাণ করছেন, এবং প্রত্যেকেই বাংলা সাহিত্যে নিজস্ব একটি রীতি তৈরি করে যাচ্ছেন রবীন্দ্রনাথের থেকে আলাদা হয়ে গিয়ে। ছোট গল্পের ক্ষেত্রেও আমরা একই জিনিস দেখতে পাই। ছোট গল্পের ক্ষেত্রেও বিংশ শতাব্দীতে রবীন্দ্রনাথ এক নতুন ধরনের লেখা তার ছোট গল্পের মধ্যে যেমন আসছে, সেই রকমই নতুন নতুন মার্গের জন্ম দিচ্ছেন বেশ কিছু নতুন ছোট গল্পকার, যাদের নাম হিসেবে আমরা যে মার্জিত রীতির লঘু রসের ছোট গল্প পাই কাদের হাতে, পরশুরাম, কেদারনাথ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের নামক কথা শিল্পীদের কাছ থেকে আমরা এক নতুন ধরনের বাংলা সাহিত্য পাচ্ছি। আর ছোট গল্প হিসেবে রবীন্দ্রনাথের এই সময়ে বিখ্যাত যে পত্রিকার নাম করতেই হয় সেটি হচ্ছে সবুজ পত্র পত্রিকা। এই সময় রবীন্দ্রনাথ নাগরিক জীবনযাত্রা এই বিষয়টার সঙ্গে, যেটা আমি আগেই বললাম, মানুষের মনোবিশ্লেষণ, এই দুটো দিককে একত্রিত করে বিখ্যাত কিছু গল্প আমাদের সামনে তুলে ধরছেন, যেগুলি অনবদ্য। রবীন্দ্রনাথের গল্প ভীষণ সুন্দর, তার যা সাহিত্য তিনি রচনা করেছেন তার মধ্যে গান এবং গল্প সব থেকে সুন্দর, কিন্তু সবুজ পত্রের যে গল্পগুলি সেগুলি এক অদ্ভুত বলিষ্ঠতা রয়েছে তার মধ্যে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে যে কথা বলতে হয় সেটা হচ্ছে নাটকের প্রসঙ্গ। যেটা আমি আগেই বললাম যে উপন্যাস এই সময়ে সেই সময়ের পাঠকদের কাছে যে খুব সুন্দর, মানে ভীষণ খুব আর কি আদরের সঙ্গে গৃহীত হয়েছিল তা হয়তো নয়। অনেকে হয়তো খানিকটা এই সময়ে রবীন্দ্রনাথের উপন্যাসকে অনেকে হয়তো সাদরে গ্রহণ করতে পারেননি, পরবর্তীকালে আবার যেটি গৃহীত হয়েছে। কিন্তু নাটকের ক্ষেত্রে এক অদ্ভুত পরিবর্তন আমরা দেখতে পাই। এই সময় রবীন্দ্রনাথ 20-এর দশকে নাট্য সাহিত্যের এক পট পরিবর্তন ঘটিয়ে দিচ্ছেন। কিরকম না, ইউরোপে ঊনবিংশ শতকের শেষের দিকে তত্ত্ব নাটকের প্রচলন ঘটছে। 20-এর শতকে রবীন্দ্রনাথ এই জাতীয় নাটক বাংলা সাহিত্যে প্রথম নিয়ে আসছেন। কি কি নাটকের দ্বারা? রাজা, ডাকঘর, শারদোৎসব, রক্তকরবীর মতো বিখ্যাত তত্ত্ব নাটকের দ্বারা। এই নাটকগুলিতে আমরা দেখতে পাই যে গভীর তত্ত্বমূলক জীবন কাহিনী বর্ণিত হয়েছে। একদিকে যেমন যন্ত্র সভ্যতা, জীবনের যন্ত্রণা, রাজনৈতিক প্রেক্ষাপট, মানুষের ভীষণ রকমের একটা হাহাকারের অবস্থা, তার মধ্যে দাঁড়িয়ে যে জীবনের দর্শন তত্ত্বের মাধ্যমে কি করে প্রকাশ করা যায়, এবং রবীন্দ্রনাথের নিজের যে একটা সৌন্দর্য চেতনা রয়েছে, একটা লেখনীতে সৌন্দর্য বোধ রয়েছে, মানুষকে অনেকখানি ভাবিয়ে নিয়ে যেতে পারছে এই সময়কালটাতে রবীন্দ্রনাথ, এই বিষয়টা আমরা এই তত্ত্ব নাটকগুলির মধ্যে দেখতে পাই, যেখানে আমরা জীবনকে অন্যভাবে যেন রবীন্দ্রনাথ এই নাটকগুলির মধ্যে দিয়ে দাঁড় করিয়ে দিচ্ছেন। এই সময়কালটাতে রবীন্দ্রনাথের নাট্য সাহিত্য ছাড়াও দেখতে পাচ্ছি আমরা দ্বিজেন্দ্রলাল রায়, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের নাট্যরস রবীন্দ্রনাথের থেকে একদম আলাদা। বঙ্গভঙ্গ আন্দোলনের উত্তেজক প্রভাব, সাময়িক আবেগ এবং উত্তেজনায় এই ধরনের একচেটিয়া দেশপ্রেমমূলক নাটকের জন্ম দিয়েছিল। রবীন্দ্রনাথের তাত্ত্বিক নাটক সেই সময়ে তাই সাধারণ মানুষদের কাছে
সেই সময়ে জনপ্রিয়তা হয়তো পায়নি, কিন্তু পরবর্তীকালে আমরা বুঝতে পারি এই নাটকগুলি কতখানি আধুনিক এবং তাত্ত্বিক নাটকের প্রথম পথদর্শন কিন্তু বাংলা সাহিত্যে এই নাটকগুলি করিয়েছিল, সেটা আমরা পরবর্তীকালে অনুভব করতে পারছি। রবীন্দ্রনাথের বিপুল সাহিত্যকর্ম মনন কর্মের মধ্যে যে বৈচিত্র্য রয়েছে সেটি সম্পূর্ণ হয় না যদি না তার প্রবন্ধের বা প্রাবন্ধিক রবীন্দ্রনাথের কথা আমরা তুলে না ধরি। বঙ্কিমচন্দ্রের মতো এত দুর্দান্ত একজন পথপ্রদর্শক থাকা সত্ত্বেও রবীন্দ্রনাথ কিন্তু বঙ্কিমচন্দ্রের পদানুসরণ করেননি। তিনি তার প্রবন্ধের জগতেও এক আলাদা অবস্থান তৈরি করে নিয়েছিলেন। আমরা দেখতে পাই যে তার প্রধান কৃতিত্ব ছিল মননের সঙ্গে শিল্পের ও তত্ত্বের সঙ্গে চারুত্বের মেলবন্ধন ঘটানো। রবীন্দ্রনাথের এই বুদ্ধিগ্রাহ্য তত্ত্ববহুল তথ্য সম্পৃক্ত প্রবন্ধ রচনার ধরনকে অনেকেই আয়ত্ত করেছিলেন, কিন্তু সেই বিষয়টা নিয়ে অনেকেই যে এগিয়ে যেতে পেরেছেন তা কিন্তু নয়। এক্ষেত্রে একজনের নাম বলতে হয়, তার নাম অবনীন্দ্রনাথ ঠাকুর। বলা যেতে পারে রবীন্দ্রনাথের এই যে প্রবন্ধ লেখার এই যে ধরন, তার খানিকটা অবনীন্দ্রনাথের মধ্যে লক্ষ্য করা যায়, কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর তো একজন আপমর শিল্পী ছিলেন, তাই তার লেখায় যে এমন শিল্প সত্তা রয়েছে তা মাঝে মাঝে যেন মনে হয় রবীন্দ্রনাথকেও ছাপিয়ে গিয়েছিল। এই সময় নতুন ধরনের প্রবন্ধ যে পথ, সেটি কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে সঙ্গে তাই অবনীন্দ্রনাথ ঠাকুরও তৈরি করে দিয়েছিলেন। এছাড়া রবীন্দ্রনাথের শ্রদ্ধার পাত্র রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর রচনাও এই সময় বেশ উল্লেখযোগ্য। আরেকজনের নাম তো করতেই হয়, তিনি প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী রবীন্দ্রনাথের সান্নিধ্যে এসেছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ দ্বারা তিনি সবসময় প্রভাবিত হননি, বরং তিনি কোনো কোনো ক্ষেত্রে যেন রবীন্দ্রনাথকেই প্রভাবিত করেছিলেন। দেখতে পাওয়া যায় যে চলিত ভাষার ব্যবহারের মাধ্যমে সাহিত্য রচনা করা, অর্থাৎ সবুজ পত্রের যা অন্যতম বৈশিষ্ট্য, সেটি কিন্তু প্রমথ চৌধুরী রবীন্দ্রনাথকে দিয়ে করিয়ে দিচ্ছেন। এই সময় এছাড়াও রবীন্দ্রনাথের এই ধরনের প্রবন্ধ ধারার বিপরীতে গিয়ে পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়, মোহিতলাল মজুমদাররা এক নতুন ধরনের ধারা সৃষ্টি করতে চেয়েছিলেন। বলা যেতে পারে এই সময়কালটাতে আমরা রবীন্দ্রনাথকে একদিকে যেরকম রাখবো, সেরকমই রবীন্দ্রনাথের থেকে যারা প্রভাব পাচ্ছেন বা রবীন্দ্রনাথের প্রভাবকে এড়িয়ে গিয়ে নতুন ধরনের সাহিত্য যারা তৈরি করতে চাইছেন, এই দিকটাও আমাদের ভেবে দেখার মতো। সেই জন্য রবীন্দ্রনাথের এই সময়কালের সাহিত্য আলোচনা করার সঙ্গে সঙ্গে ওই সময়কালে রবীন্দ্র প্রভাব এবং রবীন্দ্র প্রভাব মুক্ত যে সাহিত্য, বাংলা সাহিত্য তৈরি হয়েছিল, সেটাও এই পর্বে আমি আলোচনা করে দিলাম। আশা করি এই ছোট পর্বের মাধ্যমে যারা তোমরা ছাত্রছাত্রী তাদের সুবিধা হবে। যদি ভালো লাগে তাই একটু লাইক করে যেও, এবং কেমন লাগছে, কি বিষয়ে আরো আলোচনা চাও সেটাও কমেন্ট করে জানিও, আর একটু উৎসাহিত করতে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।